জিয়াউর রহমান যেদিন মারা গেছিলেন তিনি দেশের রাষ্ট্রপতি ছিলেন, তিনি ক্ষমতায় ছিলেন। বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন না, কিন্তু তিনি মানুষের হৃদয়ে ছিলেন। এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। বেগম জিয়া যে জায়গায় অনন্য সেটা হচ্ছে তিনি কখনোই এই দেশের সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে দাঁড়ান নাই। Begum Zia knew how to listen to the technical advices of his technical advisors. তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, দেশকে তিনি ভালোবাসেন। আমাদের বাংলাদেশের গত 100 বছরে 5 জন এমন নেতা এসেছিলেন যারা জীবনের কোনো না কোনো সময় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছেন। তার মধ্যে একজন ব্রিটিশ আমলে, 2 জন পাকিস্তান আমলে এবং 2 জন স্বাধীন বাংলাদেশের আমলে। ব্রিটিশ আমলে এসেছিলেন শেরেবাংলা ফজলুল হক, পাকিস্তান আমলে মাওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান, এবং বাংলাদেশ আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই 5 জনের মধ্যে মাওলানা ভাসানী কখনো সরকারে যান নাই, কখনো ক্ষমতায় আসীন হন নাই। বাকি 4 জন ক্ষমতায় গেছেন, এবং এই 4 জনের মধ্যে শেরেবাংলা ফজলুল হক, তার জীবনে উত্থান পতন আছে রাজনীতিতে। শেখ মুজিবুর রহমানের জীবনে উত্থান পতন আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 100 বছরের ইতিহাসে একমাত্র 2 নেতা এবং নেত্রী যারা জনপ্রিয়তার শীর্ষে সারা জীবন অবস্থান করেছেন। এটা আমাদের স্মরণে রাখা দরকার। এটা একটা অদ্ভুত এক্সাম্পল। আমি সারা পৃথিবীর ইতিহাস পড়ার চেষ্টা করি, রাজনীতির ইতিহাস যতটুকু পড়েছি, একই বাড়ি থেকে, একই সংসার থেকে স্বামী এবং স্ত্রী পুরো জাতির সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন পুরো রাজনৈতিক জীবন ধরে, এবং যে জনপ্রিয়তা নিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন সেই জনপ্রিয়তা নিয়ে আল্লাহর কাছে ফিরে গেছেন। এর কোনো এক্সাম্পল সারা পৃথিবীতে নাই। এটা একটা ইউনিক বিষয়, এটা যেন আমরা মনে করি, মনে রাখি। কেন এরকম হয়েছিল? কারণ শহীদ জিয়াউর রহমান, তার সততা প্রবাদ প্রতিম সততা ছিল। এমন সততা বিশ্ব ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। এবং তার সাহসিকতা ও দেশপ্রেম অতুলনীয়। তার সেই 1971 সালের 25 মার্চ রাতের বেলা উই রিভোল্ট বলে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ঘোষণা করা, যেখানে রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন স্বাধীনতার ডাক না দিলে হয়তো বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতে পারত। দ্বিতীয়বার 1975 সালের 7ই নভেম্বর যখন দেশের স্বাধীনতা আবার হুমকির সম্মুখীন হয়েছিল, সেদিন শহীদ জিয়াউর রহমান ছিলেন আবার স্বাধীনতার পতাকা নিয়ে তিনি মাঠে দাঁড়িয়েছিলেন। তিনি ন্যাশনাল ইউনিটির সিম্বলে পরিণত হয়েছিলেন। আমি তখন বুয়েটের ছাত্র ছিলাম, আমি রাজনীতি করিনি সারা জীবনে, কিন্তু আমিও সেদিন রাস্তায় নেমেছিলাম শহীদ জিয়ার জন্য। এবং শহীদ জিয়া এখানেই, তার যেখানে আমরা বক্তৃতা করছি তার খুব কাছেই তার জানাজা হয়েছিল। সেটাও বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক জানাজা ছিল। প্রতিটি মানুষ কেঁদেছিলেন সেদিন, আমার মনে আছে। একই দৃশ্য আমরা দেখেছি যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হলো। এর মধ্যেও একটা পার্থক্য আছে। জিয়াউর রহমান যেদিন মারা গেছিলেন তিনি দেশের রাষ্ট্রপতি ছিলেন, তিনি ক্ষমতায় ছিলেন। বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন না, কিন্তু তিনি মানুষের হৃদয়ে ছিলেন। এবং হৃদয়ে থাকার কারণেই বেগম জিয়ার জানাজায় আমরা মানুষের স্বতঃস্ফূর্ত কান্না দেখতে পেয়েছি।
এবং বেগম জিয়া কেন এত জনপ্রিয় ছিলেন তার একটা কারণ তো অবশ্যই স্বামীর মতোই তার দেশপ্রেম ছিল, আরেকটি কারণ হচ্ছে তার সংগ্রামী জীবন। এই উপমহাদেশের 100 বছরের ইতিহাসে বেগম জিয়ার চেয়ে সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য এরকম দ্বিতীয় কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। আপনারা পড়ে দেখেন, বেগম জিয়ার সমতুল্য সংগ্রামের কাহিনী আর কারো জীবনে খুঁজে পাবেন না, পুরুষ কিংবা নারী। সেই সংগ্রামের ইতিহাস আপনারা জানেন, কিন্তু তিনি কোনোদিন মাথা নত করেন নাই। তার একটি স্লোগান আমার সবসময় মনে পড়ে, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই স্লোগানটি যেন আমরা বাংলাদেশিরা কোনোদিন না ভুলি। আমরা যেন বেগম জিয়ার সেই স্বাধীনতার পতাকা সারা জীবন হাতে ধরে রাখি। তারা চলে গেছেন, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাই, তার আত্মার মাগফিরাত কামনা করি। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, অনেকেই বক্তব্য দেবেন এখানে। সেটা হলো, তার পুত্র তারেক রহমান এখানে উপস্থিত আছেন। এটা খুব গর্বের বিষয়। বেগম জিয়া এবং জিয়াউর রহমানের সন্তান হওয়া অত্যন্ত গর্বের বিষয়, কিন্তু এটা একটা ভয়েরও বিষয়, এটা একটা শঙ্কার বিষয়। কারণ তাকে সর্বদা বাংলাদেশের মানুষ তার পিতা এবং তার মাতার সাথে তুলনা করবে। এই তুলনা বড় কঠিন, যে কোনো ব্যক্তির জন্যই কঠিন। বাংলাদেশে যেটা বললাম, গত 55 বছরে মাত্র 2জন নেতা নেত্রী জন্মেছেন, তাদের সমতুল্য হওয়া কঠিন কাজ, এবং সন্তান হলে আরো কঠিন কাজ। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। আজকে শহীদ জিয়া এবং বেগম জিয়ার পতাকা তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, তিনি যেন সেই অবিস্মরণীয় পতাকা, সেই শক্তির পতাকা, সেই স্বাধীনতার পতাকা তারেক রহমানকে বহন করবার শক্তি দান করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিলেন, বন্দী ছিলেন, ওনার পক্ষে বিভিন্ন অনুষ্ঠানে কথা বলার সুযোগ হয়েছে। তখন ওনার পক্ষে কথা বলার মানুষ খুঁজে পাওয়া যেত না। আমার মনে আছে ওনার একটা অদ্ভুত বিচার হয়েছিল, উদ্ভট বিচার। তো সেই বিচারে উনি এত শকড হয়েছিলেন অন্য পক্ষের আইনজীবীর কথা শুনে, উনি অবাক হয়ে বলেছিলেন যে আমি মেরে খেয়েছি এতিমের টাকা। বিস্মিত এবং ব্যথিত হয়ে বলেছিলেন। এই বাক্যটাকে বিচারক লিখেছিল যে বেগম যে নিজেই স্বীকার করেছেন যে উনি কাজটা করেছেন। এত জঘন্য বিচার, আমি আইনের ছাত্র হিসেবে বলি, এত জঘন্য একটা বিচার হয়েছে, এটার বিপক্ষে বিবৃতি লিখে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, মানে ফোন করেছি বিভিন্ন মানুষকে। 4 জনের বেশি রাজি হয় নাই যে হাইকোর্টে কি করবে না করবে। উনি যখন মুমূর্ষ অবস্থায়, ওনাকে চিকিৎসার জন্য যেন বিদেশে পাঠানো হয়, 4 জনের তো বিবৃতি হয় না, এই জন্য পত্রিকা ধরে দিতে পারে নাই। চিকিৎসার জন্য যেন বিদেশে পাঠানো হয়। আবার কত মানুষকে অনুনয় বিনয় করেছি, অনেকের ইচ্ছা ছিল, সাহস করেন নাই। তো আজকে আমার ভাল লাগছে, সবাই আমরা মুক্তভাবে বেগম জিয়ার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা ব্যক্ত করতে পারছি। আল্লাহর কাছে হাজার শুকর। জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এই জন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। বেগম জিয়া যখন জীবিত ছিলেন, আমি ওনার জন্য বিভিন্ন প্রোগ্রামে, ফখরুল ভাই ছিলেন, আপনার মনে আছে, আমি একটা কথা বলতাম যে বেগম জিয়া ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি অবশ্যই উনি এখন ভালো আছেন, কিন্তু বাংলাদেশ কি ভালো আছে বা ভালো থাকবে? যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল। উনি সৎ ছিলেন,
দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল, পরমত সহিষ্ণু ছিলেন। বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে হবে। ধন্যবাদ সবাইকে। একজন রাজনীতিবিদের ক্যারিয়ার প্রোগ্রেশন কেমন হয়? প্রথমে আপনার মধ্যে একটা ঘোর লাগে জনসেবার, তারপরে আপনি জনসেবায় জড়িত হবেন, আপনার প্রতি জনগণের আস্থা তৈরি হবে, আপনি পাবলিক অফিসে যাবেন, যারা ভালো তারা মন্ত্রী হবেন, যারা অনেক ভালো তারা প্রাইম মিনিস্টার হবেন। খেয়াল করে দেখেন যে প্রাইম মিনিস্টার হওয়াটা খুব কঠিন, কিন্তু কেউ না কেউ সেটা হয়। মানে ক্যারিয়ার প্রোগ্রেশনের কথা বললে আমরা অনেকেই ধরে নিই যে প্রাইম মিনিস্টার হচ্ছে গিয়ে কিংবা প্রেসিডেন্ট হচ্ছে গিয়ে একজন রাজনীতিবিদের শেষ মোকাম। না, এ কথাটা ঠিক না। দ্য ফাইনাল ট্রান্সফরমেশন অফ এ লিডার ইজ ট্রান্সেন্ডেন্স, যেখানে আপনি একজন লিগ্যাল অথরিটি থেকে মোরাল অথরিটিতে পরিণত হবেন। আমার জীবদ্দশায় এই ফাইনাল ট্রান্সফরমেশন অফ এ লিডার এটা ঘটেছে কেবলমাত্র একজন রাজনীতিবিদের, এবং সেটা বেগম খালেদা জিয়া। সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধী, বেগম জিয়াকে নিয়ে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। ইটস অ্যান অনার। গ্রেট স্যাক্রিফাইস গ্রেট লিডার বানায়। ওই যে বলছিলাম ট্রান্সেন্ডেন্স, এটা গ্রেট স্যাক্রিফাইস ছাড়া হয় না। এবং বেগম খালেদা জিয়ার যদি জীবনটা দেখেন, এটা পুরোটাই স্যাক্রিফাইস। উনি অল্প বয়সে স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। জীবনের শেষ বছরগুলো উনি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, জেলে থাকা অবস্থায় অসহনীয় অত্যাচারের মধ্যে দিয়ে গেছেন। এবং ওনার শেষ যেই অত্যাচার ওনার প্রতি, সেটা হচ্ছে ওনাকে বিনা চিকিৎসায় আওয়ামী লীগের একটি ফ্যাসিস্ট রেজিম তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আপনি যদি অন্য তরফ থেকে দেখেন, এটা একটা গ্রেট স্যাক্রিফাইস। এবং আমি মনে করি যে বিএনপির অনেক নেতা অনেক স্যাক্রিফাইস করেছেন, কোনো অস্বীকার করার উপায় নেই, কিন্তু বেগম খালেদা জিয়া ওনার ত্যাগ সম্ভবত সবচাইতে বেশি। এই জায়গাটায় উনি অনন্য। বিশ্বাস করেন, উনি যে নাই, এটা আমার একটা কারণে সবচাইতে বেশি দুঃখ লাগে, যে উনি আমার কাছে মনে হয় যে একটা পুরনো পৃথিবীর শেষ প্রতিনিধি অ্যাজ এ ওম্যান। মানে আমি একটা পৃথিবী চিনেছিলাম আমার ছোটবেলায়, সেই পৃথিবীটা ক্রমশই শেষ হয়ে যাচ্ছে। সেই পৃথিবীতে ওল্ড ওয়ার্ল্ড ভ্যালিউজ ছিল, অনার, রেসপেক্ট, ব্র্যাগিং না করে আপনার যে কাজ সেটা করেন। এই যে ভ্যালিউজগুলো, এগুলো পৃথিবী থেকে নাই হয়ে যাচ্ছে। এবং আমার যে দুঃখ সেটা হচ্ছে কি যে ওনার মতন একজন এক্সাম্পলার আর আদৌ কোনো দিন পাওয়া যাবে কিনা। একজন রাজনীতিবিদের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? তাকে ওই দেশের সবচাইতে অ্যাভারেজ মানুষটাকে বুঝতে হয়, সবচাইতে অ্যাভারেজ মুসলমানটাকে বুঝতে হয়, তার হৃদয়টাকে চিনতে হয়। এমনিতে মনে হয় যে এই কাজটা খুব সহজ। আমার কাছে মনে হয় যে এর চেয়ে কঠিন কাজ পৃথিবীতে আর একটাও নাই। কারণ আপনাকে নিজের স্বকীয়তা বজায় রেখে সমাজের সবচাইতে অ্যাভারেজ মানুষটার হৃদয়টাকে বুঝতে হবে, এবং তাকে আপনার দিকে টানতে হবে, এবং তাকে স্টিয়ার করতে হবে। এটা একেবারেই সহজ না, কারণ আপনাদের প্রত্যেকের ইগো আছে, এবং ওই ইগোর জায়গাটা থেকে নিচে নামা খুব কঠিন। এমনিতে বলা যায়, কিন্তু আসলে খুব কঠিন। বেগম জিয়ার জিনিয়াস হলো যে তিনি এই জিনিসটা বুঝতে পারতেন, এবং তার যে রাজনৈতিক জার্নি, সেই জার্নিটা খেয়াল করলে দেখবেন যে ইয়েস, আমাদের সকলের রাজনৈতিক ভুলভ্রান্তি হয়, প্রত্যেক নেতা ভুলভ্রান্তি করেন, তারও নিশ্চয়ই ভুলভ্রান্তি ছিল। কিন্তু বেগম জিয়া যে জায়গায় অনন্য, সেটা হচ্ছে তিনি কখনোই এই দেশের সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে দাঁড়ান নাই। এর একটা
চমৎকার উদাহরণ হতে পারে যে 2003 সালের যেই আমেরিকা 2003 সালে বাংলাদেশের উপর চাপ দেয় ওয়ার অন টেররে পার্টিসিপেট করার জন্য, এবং এগুলোর যেই অ্যাভেলেবল লিটারেচার সেটা বলে যে আমেরিকা বাংলাদেশের কাছে সেনাবাহিনীর সহায়তা এবং আকাশসীমা ব্যবহারের অনুরোধ করেছিল। দেখেন, এই অনুরোধে তিনি যদি সাড়া দিতেন, আমি মোটামুটি নিশ্চিত যে 2009 সালের যেই নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির উপর দিয়ে স্টিম রোলার যেত না, বেগম জিয়ার পরিবারের উপর যে অত্যাচারের স্টিম রোলার সেটাও হয়তো হতো না, এটা আমার অনুমান। কিন্তু দেখেন, তিনি সাধারণ মানুষ কি চায় এটা বুঝতে পেরেন তিনি কখনোই ওই পথে যান নাই, এবং তিনি এক প্রকার বিএনপিকে স্যাক্রিফাইস করেন অন প্রিন্সিপল, যে তিনি বাংলাদেশের সাধারণ মানুষ, তিনি যদি সেদিন যেতেন তাহলে বিএনপি বাঁচত, কিন্তু বিএনপির সাথে জনমানুষের যেই দূরত্ব তৈরি হতো সেটা ঘোচানো খুবই খুবই কঠিন হতো। খেয়াল করেন যে 20 বছর পর বিএনপি এত অত্যাচারের পর কিন্তু টিকে আছে, এই দেশের মানুষের ভালোবাসা পেয়ে টিকে আছে। এই কাজটা সহজ ছিল না, এটা হচ্ছে গিয়ে ওনার একটা অনন্য ব্যাপার যে ওনার পলিটিক্যাল একিউমেন্ট এটা পিয়ারলেস, এবং এই জিনিসটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই। আমাদের শিক্ষিত সমাজ এই জিনিসটাকে কখনোই বোঝার চেষ্টা, এই কাজটা তার পলিটিক্যাল ক্যারিয়ারের সবচাইতে বড় অর্জন, যে তিনি এই দেশের সাধারণ মানুষ এদের বিপক্ষে যান নাই। উনি মারা গেছেন, এই দুঃখ আমার সারা জীবন থাকবে। এরকম জায়গায় অনেকে কবিতা বলেন, আমার জন এলিয়ার একটা কবিতা শেয়ার আমার মনে পড়ে, মনে হয় এখানে বলা যায়, बिछड़ा कुछ इस अदा से के रुत ही बदल गई, बिछड़ा कुछ इस अदा से के रुत ही बदल गई, एक शख्स सारे शहर को वीरान कर गया। সে এমন ভাবে চলে গেল যে ঋতুই বদলে গেল। একজন মানুষ পুরা শহরটাকে বিরান করে চলে গেল। আপনারা সবাই বেগম জিয়ার জন্য দোয়া করবেন। আমি এই মানুষটাকে ভালোবেসেছিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি যে আপহোল্ড করেছিলেন সেটা যেন এই দেশে টিকে থাকে। সবাইকে ধন্যবাদ। আমি সময়টা খুলে নিলাম। মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ, এক্সেলেন্সিস, আমি জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জাতির এই সন্ধিক্ষণে যখন তার উপস্থিতি, পরামর্শ, দিক নির্দেশনা সম্ভবত সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই উনি আমাদের ছেড়ে চলে গেছেন। উনি হয়তো চাইতেন আজকের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা আমরা সকলে একত্রিতভাবে, নীতিনিষ্ঠভাবে দেশ ও মাতৃকার প্রতি আমাদের ভালোবাসার থেকে যৌথভাবে মোকাবেলা করি। উনি হয়তো সেটাই চাইতেন। ওনার মতো বহুমাত্রিক জীবনের বিভিন্নভাবে আলোচনা হতে পারে, তার কিছু পরিচয় আমার আগের বক্তাদের কাছে আমরা পেয়েছি। আমরা জাতীয়ভাবে, বৈশ্বিকভাবে আলোচনা করতে পারি, সামষ্টিক ব্যষ্টিকভাবে আলোচনা করতে পারি, বিভিন্ন আঙ্গিক থেকে তাৎক্ষণিকতা এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকেও আলোচনা করতে পারি। কিন্তু যাদের সৌভাগ্য হয়েছিল ওনার কাছে যাওয়ার, তাদের অভিজ্ঞতার আলোকে যদি আমরা বৃহৎ চিত্রটিকে অনুধাবন করতে পারি, সেটাই মনে হয় এই শেষ বেলায় আমার জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয় হবে। আমার সৌভাগ্য হয়েছিল বেগম খালেদা জিয়ার সাথে
ওনার 2 শাসনামলে অন্তত 4 বার নীতি বিষয়ক আলোচনা করার সুযোগ। প্রথমে একবার যখন আমি অর্থনৈতিক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম, 1991 সালের কথা আমি বলছি। তারপর যখন আমি ব্যাংক কমিশন রিফর্ম কমিশনের সদস্য ছিলাম তখন, আরেকবার WTOর প্রাক্কালে দোহা নেগোসিয়েশনের প্রাক্কালে দল নির্বাচনের সময় আরেকবার আলোচনার সুযোগ হয়েছিল। এবং সর্বশেষ আমার 2002 সালে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, দেশের যখন প্রাকৃতিক গ্যাস ব্যবহার করার জন্য একটি জাতীয় কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটির সদস্য আমি যখন ছিলাম, তখন একটি ক্যাবিনেট সাব কমিটির মিটিংয়ে ওনার সাথে আমার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আলোচনা হয়েছিল, যা হয়তো জাতীয় ইতিহাসের নীতি নির্ধারণের এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে একটি মাইলস্টোন হিসেবে আছে। 2003 সালে আপনাদের হয়তো মনে আছে, সে সময় বিদেশি তেল কোম্পানিগুলো বলছিল যে বাংলাদেশ তেলের উপর ভাসছে, খুব দ্রুত তেল আহরণ করে এটাকে ভারত এবং অন্যান্য দেশে রপ্তানি করা উচিত। একই সময় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, প্রাক্তন পতিত প্রধানমন্ত্রী, উনি বলছিলেন 50 বছরের গ্যাস রেখে বাকিটা আমরা নিরাপদে রপ্তানি করতে পারব। সেই সময় তৎকালীন সরকার একটি জাতীয় কমিটি স্থাপন করেন এবং আমার সৌভাগ্য হয়েছিল তার সদস্য হওয়ার। এই কমিটির রিপোর্ট যখন তৈরি হলো, তারপর একদিন উচ্চ পর্যায়ের ক্যাবিনেট সাব কমিটিতে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাব কমিটিতে আমাকে আহ্বান জানানো হলো যে আপনি আসেন, কমিটি প্রধানকে নিয়ে ব্রিফ করেন ক্যাবিনেটকে। আমাদের কমিটির প্রধান সচিব আজিমুদ্দিন সাহেব বলা শুরু করলেন। উনি কিছুক্ষণ বলার পরেই সাইফুর রহমান সাহেব বললেন, দেবপ্রিয়কে কিছু বলতে বলেন। আমি বলা শুরু করলাম। 1 মিনিট কি 2 মিনিট আমি বলেছি। প্রধানমন্ত্রী আমাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করলেন। আমি প্রশ্ন শুনে অবাক হয়ে গেলাম, এত তীক্ষ্ণ প্রশ্ন। উনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি বলছেন তাহলে 50 বছরের গ্যাস নাই? আমি একটু হতচকিত হলাম। আমি বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, একসাথে বাংলাদেশের 50 বছরের গ্যাস নাই। গ্যাস এটা ক্রমান্বয়ে আবিষ্কার হয়, ক্রমান্বয়ে পাওয়া যেতে পারে। 50 বছর হয়তো টিকতে পারবো, কিন্তু একসাথে 50 বছর নাই। উনি সাথে সাথে পরের প্রশ্ন দিলেন আমাকে, বললেন তাহলে গ্যাস পাওয়া যাবে কেমন করে? আমি বললাম, তাহলে গ্যাস আমাদের উত্তোলন করতে হবে, জাতীয় প্রতিষ্ঠান ব্যাপককে শক্তিশালী করতে হবে, অফশোরে এবং সমুদ্রের ভিতরে বিদেশিদের আনতে হবে জাতীয় স্বার্থকে রক্ষা রেখে। উনি সাথে সাথে প্রশ্ন দিলেন, এই যদি রপ্তানি করেন তাহলে আয় কত হবে? আমি সত্যি বললাম, আমি যে আয় খুব বেশি হবে না, এটা আমাদের যে রেমিটেন্স আয় তার 3 দিনের সমান। তখন সাইফুর রহমান সাহেব আবার কথা বললেন। উনি বললেন, এগুলি কোথা দিয়ে যাবে? গ্যাস পাইপলাইন কোথা দিয়ে হবে? আমি বললাম, গ্যাস পাইপলাইন আপনার কনস্টিটিউয়েন্সির ভিতর দিয়ে হবে, এবং এটা যেটা হবে এখানে অন্তর্ঘাত হওয়ার আশঙ্কা আছে, কারণ এখানে নিরাপত্তার বিষয় খুবই প্রকৃত বিষয়। উনি সাথে সাথে একটু পিছনে হাঁটলেন, নিজেদের ভিতরে কথা বললেন। ওই মুহূর্তে সিনিয়র মন্ত্রীরা যারা ছিলেন, মান্নান ভূঁইয়া সাহেব ছিলেন, আমাদের খন্দকার মোশাররফ হোসেন সাহেব ছিলেন, MK আনোয়ার ছিলেন, মান্নান ভূঁইয়া সাহেব ছিলেন, ওনারা সকলে একমত হলেন গ্যাস রপ্তানি করার সুযোগ নাই। বাংলাদেশের জাতীয় প্রাকৃতিক সম্পদ জাতীয়ভাবে আমাদের জ্বালানি নিরাপত্তার জন্য ওই মিটিংটি ছিল অত্যন্ত একটি নীতি নির্ধারণী মিটিং। আমার সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সেদিন ওই সিদ্ধান্তের অংশীদার হওয়ার জন্য। আমি যে কথাটা বলে আপনাদের এখানে শেষ করব। I have been asked by the organizer to say something in English because our excellencies are, I'm not quite sure, has the simultaneous translation at this moment. The 3 conclusions out of this incident. Number 1, she knew how to listen. Begum Zia knew how to listen to the technical advices of his technical advisors.
This is number one. That patience is hardly seen in many leaders. I have had other experiences, and that did not happen. The second experience, she knew how to give questions. She used to give questions not for the rhetorical sense. She used to give questions to find out the robustness of your logic, if there any flaw in your information. And that's what she was to do. And number three, she didn't take the technical advice per se. She knew that every technical advice has to be judged in the context of national reality, national necessity, and the global context. So she was a proper person who is, all technical advisors aspires for. A leader who listens, who asks questions, and takes a decision on their own, and in the context of their political commitments. Let me conclude by saying, today afternoon, what would Madam Zia would have wanted from us today? She would have wanted from us today, as a policy advisor and a policy analyst, I think, she would have thought that the new generation of the policymakers, the new leadership which is yet to come, will be also emulating all those undeniable, characteristics and the virtues of her. I hope and pray the country remains blessed with that kind of leadership in the future, because this is the time when we take difficult decisions for the country, when we have competing demands from us. We need to rise above all the shortcomings, all the narrowness, and take a decision for the country. And I do miss our former Prime Minister in these moments. Thank you for listening to me. শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, কি বলে শুরু করব আর কি বলে শেষ করব আমি ভেবে পাচ্ছি না। আমি আবেগে আপ্লুত। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অনন্ত লোকে পাড়ি দিয়েছেন গত 30 ডিসেম্বর। কিন্তু বাংলাদেশের মানুষ, এই দেশের এই জনপদের মানুষ তাকে অনন্তকাল ধরে স্মরণ রাখবে তার দেশপ্রেম, সাহসিকতা, সততা, নিষ্ঠা, ত্যাগ, অত্যাচার সহ্য করার অপরিসীম ক্ষমতা, আরো অনেক কথাই হয়তো বলা যায়। তিনি এই দেশকে ভালোবাসতেন, এই জনপদকে ভালোবাসতেন, ভালোবাসতেন এদেশের তৃণলতা, ফুল, পাখি এবং পানি। এই পানির জন্য তিনি সংগ্রাম করেছেন। ভারত সরকার যখন টিপাই মুখে বাঁধ নির্মাণ করার উদ্যোগ নিয়েছিল, তিনি আমাদেরকে বলেছিলেন একটা বড় আকারের সেমিনারের আয়োজন করেন, যাতে আমরা আমাদের দাবি জানাতে পারি। আজকে এখানে তাকে স্মরণ করতে গিয়ে তার 3টি উক্তি, অমর বাণী আমরা চিরকাল মনে রাখব, যতদিন বেঁচে থাকি ততদিন মনে রাখব। 1, দেশের বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। 2, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, ওদের হাতে বন্দির শৃঙ্খল। 3, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, দেশই আমার শেষ ঠিকানা। এই মন্ত্রগুলো তিনি দিয়ে গেছেন, আর এই মন্ত্রগুলো ধারণ করলেই তার দল এবং এই দেশ রক্ষা পাবে, অন্যথায় রক্ষা পাবে না। এখানে কথা উঠেছে তার মৃত্যুর মধ্য দিয়ে সময়ের সমাপ্তি ঘটেছে। আমি তা মনে করি না। হ্যাঁ,
ফ্রান্সিস ফুকুয়ামার একটা তত্ত্ব ছিল এন্ড অফ হিস্ট্রি। পরবর্তীকালে তিনি সেই তত্ত্বের পরিবর্তন করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সময়ের মৃত্যু হয় নাই, ইতিহাসের মৃত্যু হয় নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া এবং তার আদর্শ। তার আদর্শ চির অম্লান থাকুক, চিরঞ্জীব থাকুক। তিনি মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে তিনি জয় করেছেন। আজকে মহান আল্লাহ তাআলার কাছে আমি করজোড়ে প্রার্থনা করব, হে মাবুদ, আমাদের নেত্রীকে তুমি বেহেশত নসিব করিও। হে মাবুদ, আমাদের নবীকে, আমাদের নেত্রীকে তুমি বেহেশতের সর্বোচ্চ স্থানে স্থায়ী দিও। তিনি আমাদের অনেক কল্যাণ করেছেন, সেই জন্য তিনি, তার জীবনের যদি কোনো ভুল হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, তার জন্য তিনি ক্ষমা পাওয়ার যোগ্য। এবং হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, তোমার দয়ার শেষ নাই। আল্লাহ, তুমি দয়াশীল হও তার প্রতি এবং এই দেশের জনগণের প্রতি। আপনাদের সকলকে ধন্যবাদ। মাননীয় সভাপতি, অনেক গণ্যমান্য ব্যক্তিরা এখানে আছেন। আমি আজকে এই শোক সভায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক সম্মানিত বোধ করছি। আমি খুবই একজন স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করি এবং সেই বিশ্বাস থেকে আমি কেন বেগম জিয়াকে শ্রদ্ধা করি সেটাই আমি বলতে চাই। ডেইলি স্টারের জন্ম এবং বেগম জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সময়টা খুব কাছাকাছি। আমি একজন ইয়াং সাংবাদিক হিসাবে তখন বেশ বলতে পারেন যে বিলিভিং ইন দি ভ্যালু অফ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, যে সরকারকে সবসময় একটা প্রশ্নের মধ্যে রাখবে, সরকারকে অ্যাকাউন্টেবল করবে, এবং সেই স্পিরিটে আমি তখনকার সাংবাদিকতা করেছি। এবং আমার সৌভাগ্য যে একাধিকবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে আমার দেখা হয়েছে এবং উনি আমাদের এই স্বাধীন সাংবাদিকতাকে যে কত মনে প্রাণে শ্রদ্ধা করতেন এবং হার সেন্স অফ টলারেন্স, হার সেন্স অফ অ্যাকসেপ্টিং ডাইভার্স ভিউজ, হার ক্যাপাসিটি টু অ্যাকসেপ্ট ক্রিটিসিজম, আমি স্বাধীন সাংবাদিক হিসাবে আমার মন জয় করেছে, আমার মনে ওনার গভীর শ্রদ্ধার জায়গা করে দিয়েছে। এবং পরবর্তীকালে ওনাকে আরও দেখেছি এবং সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে দেশের গণতন্ত্রকে সমৃদ্ধ করার ক্ষেত্রেও ওনার অবদানকে আমি স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। সর্বশেষে আমি যে ব্যাপারটাকে নিয়ে সত্যি সত্যি ওনাকে শ্রদ্ধা জানাতে চাই সেটা হচ্ছে যে উনি যখন ক্ষমতাচ্যুত ক্ষমতা থেকে সরে গেলেন এবং যখন ওই সরকার তার বিরুদ্ধে তাকে অপমান, তাকে নিষ্পেষণ, তাকে জেলে ঢোকানো, এত কিছু করলো এবং সেখানে 2 বছর উনি ছিলেন, সলিটারি কনফাইনমেন্টে ছিলেন, উনি 4.5 বছর উনি হাউস অ্যারেস্ট ছিলেন। এবং সেখানে যেটা সবচেয়ে বেশি হৃদয় বিদারক সেটা হচ্ছে যে ওনার চিকিৎসা করতে দেওয়া হয়নি এবং সেটার প্রমাণ আমরা শুনলাম একটু আগে। এবং এত কিছুর পরেও উনি যখন প্রথম বাণী দিলেন মুক্ত হয়ে, 7ই অগস্ট উনি বিএনপির এক সভায় উনি ভাষণ দিলেন এবং সেখানে উনি যে মূল বাণীটা আমাদেরকে দিলেন যে ধ্বংস নয়, প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে, এটাও উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ, যেটা আমাদের রাজনীতিতে যদি আমরা এখন অন্তঃস্থ করতে পারি, আমাদের সেটা যদি আমরা নিজের মনে প্রাণে গ্রহণ করতে পারি, তাহলে বাংলাদেশের এটা বিরাট অবদান থাকবে। এবং সেখানে আমি একটা বক্তব্য দিয়ে শেষ করতে চাই যে উনি বলছেন যে ভবিষ্যতে ভালোবাসা, শান্তি এবং জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা। She said, I've been requested by the organizers to say a few words in English.
one of her last message to the society, to the country, to the nation was that we need a future generation the society should be knowledge based. Now this is vital. আমি অন্তর থেকে বলতে চাই যে বাংলাদেশকে আমরা ভালোবাসি, বাংলাদেশকে আমরা অন্তর থেকে ভালোবাসি। আমার দেশপ্রেম, স্বাধীনতা, গণতন্ত্র সব কিছুই আমাদের জন্য মূল্যবান, কিন্তু ভবিষ্যৎ হচ্ছে জ্ঞান ভিত্তিক সমাজের উপরে নির্ভরশীল। We have to learn, we have to be knowledge based, we have to compete with the world with knowledge, with competence, with skill. Otherwise Bangladesh will not develop. So আমি সবার কাছে মন থেকে এবং আগামী নেতৃত্বকে বলবো, নেতৃবৃন্দকে বলবো যে এই যে খালেদা জিয়ার যে শেষ বাণী জ্ঞান ভিত্তিক সমাজ, আমরা যেন এটা অন্তরে সবার ভেতরে আমরা উপলব্ধি করি। The future of Bangladesh depends on a knowledge-based society. You have seen how the world has changed with artificial intelligence in the last 10 to 15 years. So much is transforming, and it is based on knowledge, on skill, on competence, and that is where we have to go for the future of Bangladesh. Thank you. বিসমিল্লাহির-রহমানির-রহিম। আজকের নাগরিক শোক সভার সম্মানিত সভাপতি, বিএনপি চেয়ারম্যান মিস্টার তারেক রহমান, বিএনপির মহাসচিব মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডিস্টিংগুইশড সিটিজেন্স অব দ্য কান্ট্রি, আসসালামু আলাইকুম। আজ আমরা শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মানুষ হিসাবে তিনি ছিলেন আপসীন, স্ট্রং এবং ডিপলি ডিগনিফাইড। বাংলাদেশের বিজনেস এবং ইকোনমি ডেভেলপমেন্টের জন্য বেগম খালেদা জিয়ার কন্ট্রিবিউশন ছিল ফার রিচিং। 90-এর দশকে ওনার বাজারমুখী পলিসির ফলে বেসরকারি খাত, বাণিজ্য ও বিনিয়োগে গতি আসে। ভ্যাট পলিসি, রেফরমেশন অফ ফাইন্যান্সিয়াল সেক্টর, প্রাইভেটাইজেশন বোর্ড এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এস্টাবলিশ করার মাধ্যমে ইকোনমি ইনস্টিটিউশনালি শক্তিশালী হয়। রেমিটেন্স এবং এক্সপোর্ট গ্রোথে ডেভেলপমেন্টকে আরও ত্বরান্বিত করে। আরএনজি সেক্টরে ওনার কন্ট্রিবিউশন বিশেষভাবে স্মরণীয়। একইভাবে 1994-এ ওষুধের মূল্যনীতির ফলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট, রিসার্চ এবং ইনভেস্টমেন্ট বেড়েছিল, যার কনসিকুয়েন্স হিসাবে আজ বাংলাদেশ ওষুধে প্রায় 100% সেলফ রিলায়েন্ট, যা ডেভেলপিং কান্ট্রিজগুলোর জন্য একটি ব্যতিক্রমধর্মী এক্সাম্পল। বেগম খালেদা জিয়া সবসময় বিশ্বাস করতেন বিজনেস হতে হবে নৈতিকতার সাথে, আর ডেভেলপমেন্ট মাস্ট বি বেসড অন ভ্যালিউজ। আর এই ভ্যালিউজগুলোর রিফ্লেকশন আমি খুব কাছ থেকে দেখেছি আমার বাবা ট্রান্সকম গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের জীবন ও কর্মে। আমি পার্সোনালি অনেকবার আমার বাবার কাছে শুনেছি বেগম খালেদা জিয়া সবসময় এথিক্যালি এবং সঠিক পথে বিজনেস করার ব্যাপারে ব্যবসায়ীদের অনুপ্রেরণা দিতেন। এমন ভ্যালিউসের বিকাশের পিছনে দেশনেত্রীর প্রেরণা ও নেতৃত্ব ছিল নীরব কিন্তু শক্তিশালী। সম্মানিত উপস্থিতি, বেগম খালেদা জিয়া আজ নেই, কিন্তু ওনার ত্যাগ, ওনার দৃঢ়তা এবং নীরব সাহস বেঁচে থাকবে। বাংলাদেশ ওনাকে হারায়নি, বাংলাদেশ ওনাকে ইতিহাসে অমর করেছে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা গভীর শোক, শ্রদ্ধা ও দায়িত্ববোধের সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই নাগরিক সভায়
কোনো দলীয় রাজনীতি কর্মসূচি নয়, এটি একজন রাষ্ট্রনেত্রী স্মরণ করার জন্য নাগরিক সমাজের একটি সম্মানজনক মানবিক উদ্যোগ। বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেতৃত্ব ছিলেন না, তিনি ছিলেন একাধিকার নির্বাচিত প্রধানমন্ত্রী, একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সময়ের অংশীজন এবং বাংলাদেশের সাংবিধানিক ও রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অসাধারণ দৃঢ়চেতা। আপনারা এ সম্পর্কে বিজ্ঞ আলোচকবৃন্দের বক্তব্যে অনেক কিছু জেনেছেন। ওনার চিকিৎসার ক্ষেত্রে যে তথ্য আপনারা পেয়েছেন, আমরা সত্যিই দুঃখিত এবং অবাক। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অসাধারণ দৃঢ়চেতা। রাজনৈতিক সংগ্রাম, ব্যক্তিগত বেদনা ও কঠিন সময়ের মধ্যেও তিনি ধৈর্য ও আত্মমর্যাদার পরিচয় দিয়েছেন। আমরা ভুলে যেতে পারি না, তিনি প্রতিহিংসামূলক মামলায় দীর্ঘদিন কারাবাসে ছিলেন, যা আমাদের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়। সেই কারাবাস ছিল শুধু একজন ব্যক্তির নয়, একটি গণতান্ত্রিক সময়ের বন্দিত্ব। কিন্তু কারাগারের পর যে বক্তব্য তার অত্যন্ত তর্জনীয়পূর্ণ রাষ্ট্রনায়ক সুলভ ছিল, তা আপনারা অনেকেই বিভিন্ন বক্তব্য করে শুনছেন। তিনি বলেছেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তি সমাজ গড়ে তুলতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক আহ্বান নয়, এটি হওয়া উচিত বাংলাদেশের রাষ্ট্রের দর্জন। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আমার দৃঢ় বিশ্বাস, যে জাতি প্রতিহিংসার বদলে ন্যায় বিচার, ঘৃণার বদলে সহনশীলতা ও প্রতিরোধের বদলে শান্তিকে বেছে নিতে পারে, সেই জাতি প্রকৃতির অর্থে সভ্য ও অগ্রসর জাতি। এই প্রেক্ষাপটে আজ নাগরিক সমাজের পক্ষ থেকে একটি গুরুত্ব বিষয় উত্থাপন করতে চাই। আমার বিবেচনায় তিনি একজন বিচক্ষণ দলের নেতা নন, তিনি সত্যিকার একজন দেশনেত্রী। তার এই রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রশ্নে অবস্থান, ব্যক্তিগত ত্যাগ ও জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হচ্ছে, যে কারণে আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। একটি দলীয় রাজনীতির সিদ্ধান্ত নয়, এটি হবে জাতির পক্ষ থেকে একটি নৈতিক, ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ স্বীকৃতি। আমাদের সকলের মনে রাখতে হবে, যে আক্রোশের বসে মিথ্যাচার করে যত সহজে মানুষে অনৈক্য, বিভাজন সৃষ্টি করা যায়, তত সহজে তাদেরকে একত্রিত করা যায় না। কাজেই প্রতিহিংসা প্রবণতা জোর গড়ায় মিথ্যার বলার অভ্যাসের আসক্তি, নিষ্ঠুরতা দূর করতে হবে। মৃত্যুকে একেবারে সামনে আসতে পারলে সত্যকারের শান্তি পাওয়া যাবে। আমাদের মনে রাখতে হবে মিথ্যার আদরে, সত্যের পোশাকে পোশাক পরে ভালো কিছু অর্জন করা যায় না। মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ। আমাদের ধর্মে আছে হুকুল ওয়াতানু মিনাল ঈমান। আমাদের দেশ দেখতে ছোট হতে পারে, কিন্তু আমরা জাতি হিসেবে অনেক বড়। আজকে এই প্রেক্ষাপটে আমাদের বড়ই ঐক্যের প্রয়োজন। আমি এবার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি একটি হাদিসের উক্তি শেষ করি, আবার বক্তব্য শেষ করব। আমি যখন
প্রধান বিচারপতি হতে আসন গ্রহণ করি, তখন আমি হাদিসের ওজের হজরত ওয়াজ দি চিফ জাস্টিস অফ জাস্টিস Saudi Arabia. When he appointed one judge, he paused for a moment. Then it was ordained, tell him as if he has been shattered by unsharpened knife. যখন 2 or more judges were appointed, then again Hazrat was took a moment, then it was ordained from Allah. Tell him, one who dispenses justice, honesty, efficiently, and with learned something which will be nurtured by the younger. Then he who dispenses justice with efficient around, but without being biased, he will go to hell. He who first category of judge, he will go. Now you have heard many things has been heard. Enough has been heard. Boss has been said. So I will not take your time so much. Here, when my tenure as a Chief Justice, I met Khaleda on so many occasions. He did not ask anything about the decision of justice. Only I said, Madam, I will leave no stone unturned to discharge my duties with honesty, efficiency, and without being biased. Then he said, thank you very much. So I don't like to waste your time anymore. Thank you so much for hearing me. So without being patient, you have somewhat hard. Thank you all. Thank you all very much. Thank you. উপস্থিত ম্যাডাম খালেদা জিয়ার শোক সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, আপনারা অনেক দূর থেকে এসেছেন এবং এর মধ্যে জনাব তারেক রহমান একটু অসুস্থ হয়ে পড়েছিলেন বলে আমি জেনেছি, পড়েছি। আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিতে চাই, কারণ আমি নিজেও লন্ডন ঢাকা যাতায়াত করতে হয় আমাকে চিকিৎসার কারণেই, যে এখানকার বায়ু দূষণ বাংলাদেশের ঢাকা শহর বিশ্বের 3য়তম। তো সেই ক্ষেত্রে আপনারা ইনফেকশনে পড়ে যেতে পারেন এবং আমার দৃঢ় বিশ্বাস ম্যাডাম জিয়া যদি 7ই নভেম্বর অনুষ্ঠানে না যেতেন তাহলে হয়তো তিনি আরও অনেক দিন আমাদের মধ্যে থাকতে পারতেন। সুতরাং আমি যারা লন্ডন থেকে তাদের পুরো অনুরোধ, আপনারা একটু সতর্ক থাকবেন, কোনো ইনফেকশন যেন না পড়ে যান। এরপর আমি যারা আজকে এখানে উপস্থিত হচ্ছেন, আমাদের কথা শুনছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই যারা টেলিভিশনে এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, শুভেচ্ছা দিচ্ছি সবাইকে, লাল গোলাপ শুভেচ্ছা। বিশেষ করে বিভিন্ন মহাদেশে এই অনুষ্ঠান যারা দেখছেন এবং যারা আগামী নির্বাচনে জীবনের প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, তাদেরকে একটু চিন্তা করতে বলবো, যে যা মূল্যবান কথা বললেন সেগুলো আপনারা একটু অনুধাবন করবেন, চিন্তাভাবনা করে, বিশেষ করে আরও বিশেষ করে তরুণ সমাজকে অনুরোধ করব, আপনারা জীবনের প্রথমবার ভোট দেওয়ার আগে এই অনুষ্ঠানের বক্তব্যগুলো একটু সার্বিকভাবে বিবেচনা করবেন। একটা কথা বলতে হবে, এই অনুষ্ঠান চমৎকারভাবে আয়োজিত হয়েছে, সংগঠকরা যে অনেক পরিশ্রম করেছেন এবং অনেক চিন্তাভাবনা করেছেন সেটা বলাই বাহুল্য। সুতরাং এরই আয়োজকদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওই যে রোড দেখছেন তার পেছনে যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ এখানে আইন শৃঙ্খলা বজায় আছে, খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠান হচ্ছে। বিদেশে এবং দেশেও যখন কারো মৃত্যু হয় তখন অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে সবাই ব্যস্ত থাকেন, জানাজা হয় এবং তারপর কবর দেওয়া হয় বা চিতায় নিয়ে যাওয়া হয় ইত্যাদি। তখন তার ফলে যারা আজকে এখানে এসছেন তারা বলার সুযোগ পান না। আজকে যে আপনারা বলার সুযোগ পেয়েছেন এবং আমাকে যে সুযোগ দেওয়া আছে, এই চিন্তাটি করার জন্য আমি আয়োজকদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা অনুকরণীয় কিন্তু একটা সভা। আমি আশা করি ভবিষ্যতে আপনাদের মধ্যে যারা আছেন তারা এই অনুকরণটা করবেন। এবারে আমি বলতে চাই কিছু কথা। তার আগে
আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে আপনার যে আমরা সবাই সমবেত হয়েছি একটা অত্যন্ত সংকটপূর্ণ সময়ে। এখানে একটা গুলি, একটা লোক নিহত যদি হয়ে যায়, সম্পূর্ণ 12 তারিখে নির্বাচিত নির্বাচন বাতিল হয়ে যেতে পারে। এটা মনে রাখতে হবে। সুতরাং আমরা অত্যন্ত ভাবাবেগ আপ্লুত জাতি এবং আমরা অনেক সময় যুক্তিতর্কের ঊর্ধ্বে চলে যাই। আমরা বিবেকের কথা মানি না, আমরা আবেগের কথা যখন চলি। সেটা মনে রাখবেন, যে করেই হোক 12ই ফেব্রুয়ারির নির্বাচন যেন হয়। এবং সেজন্য ডক্টর ইউনূস সবাইকে গ্যারান্টি দিচ্ছেন এবং বারবার বলছেন যে ওই নির্বাচন হবে একটা আনন্দমুখ উৎসবের দিন। আমিও তাই চাই, কিন্তু সেটার জন্য আপনাদের সহযোগিতার প্রশ্ন আছে এবং আপনাদের যেতে হবে। বিশেষ করে পুলিশ বাহিনী এবং সশস্ত্র বাহিনী সেদিন একটি পজিটিভ ভূমিকা বা ইতিবাচক ভূমিকা রাখবেন, আমি সেটা আশা করি। ভোট কেন্দ্র যেন সত্যি উৎসব মুখরিত হয়ে ওঠে এবং সত্যি সেখানে যেন সপরিবারে আপনারা যান এবং গিয়ে আপনারা ভোট দেন। কেননা এই যে আজকে শোকসভা, এই শোকসভা যদি রিয়েলি অর্থবহ মিনিংফুল করতে হয়, তাহলে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। আর সেই শক্তিকে রূপান্তরিত করবে কীভাবে? ভোট দিয়ে, ভোট কেন্দ্রে গিয়ে। সুতরাং দয়া করে আপনারা ইলেকশন বানচাল হতে দেবেন না কোনো একটি বিচ্ছিন্ন ঘটনায় অথবা একটি সহিংসতার ফলে গোটা জাতির যেটা এখন আশা ইলেকশন হবে, সেটা আপনারা নষ্ট করবেন না। আপনারা যাবেন ইলেকশনে এবং ডক্টর ইউনূসের আশাবাদে প্রতি আপনারা আশ্বস্ত বোধ করুন। তিনি ভালো অর্গানাইজার, তিনি করবেন এটা, তিনি করে ক্ষমতা হস্তান্তর করবেন, সবাই সেটা আশা করে। কে বিজয়ী হবেন সেইটা হলো এখন প্রশ্ন। কারণ আপনি ভোট করতে যাচ্ছেন শক্তিতে রূপান্তরিত করতে, ভোটে। এই ভোট যখন হবে তখন কাকে ভোট দেবেন সেটাও একটা প্রশ্ন। এখানে বলা যেতে পারে হয়তো বিএনপি সমর্থকই বেশি আছেন, হয়তো জামায়াতের সমর্থক বেশি আছেন, আমি জানি না। কিন্তু একজন সাধারণ ভোটার, খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক, ড্রাইভার, বুয়া, দোকানদার, কর্মচারী, সাধারণ যারা এখানে একটু আপনার সবাই অসাধারণ, কিন্তু যারা শুনছেন এই কথাগুলো তাদের সবাই বেশিরভাগই কিন্তু সাধারণ লোক। এই সাধারণ মানুষ কীভাবে বিবেচনা করবেন কাকে আমি ভোট দিয়ে আমি ম্যাডামের প্রতি শোক প্রকাশ করব বা শ্রদ্ধা জানাবো? আমার কথা হলো সেটা আপনার নিজের বিবেচনার উপরে ছেড়ে দিচ্ছি। তবে আপনি 5-6টি প্রশ্ন করতে পারেন, যেটা আমি মনে করি ডক্টর ইউনূসও এখন করতে পারেন অনেক ক্ষেত্রেই। 1 নম্বর, নিত্য প্রয়োজন আপনি যিনি আপনার ভোট চান তাকে জিজ্ঞাসা করবেন যে আমি যে চাল, ডাল, সয়াবিন তেল কিনি এটার দাম স্থিতিশীল থাকবে তো? আপনি কিভাবে রাখবেন? 2 নম্বর, আপনি তাকে জিজ্ঞাসা করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা সামাল অবস্থায় থাকবে তো, স্থিতিশীল থাকবে তো? 3 নম্বর, আপনাদের দেখবেন সারা বিশ্বে সোনার দাম কিন্তু এখন উঠে গেছে, কারণ ডলারের প্রতি লোকে আস্থা হারিয়ে ফেলছে। আচ্ছা, সুতরাং এই যে ব্যাংকের আমানতকারী যারা, তারা যেন ক্ষতিগ্রস্ত না হন সেটাও আপনারা লক্ষ্য রাখবেন আশা করি। এবং আপনার 4 নম্বর হচ্ছে যে নতুন চাকরি যারা খুঁজছেন তারা যেন কীভাবে আপনি চাকরি জোগাড় করে দেবেন, এই কটি প্রশ্ন আপনারা করবেন। করার পরে যদি মনে করেন সেই প্রার্থীকে ভোট দেওয়া উচিত, আপনারা অবশ্যই ভোট দেবেন। এবারে আমি অন্য একটা প্রসঙ্গে চলছি। বর্তমান যুগকে আপনি বলতে পারেন ট্রাম্প যুগ চলছে। এই ট্রাম্প যুগে আমি আজকে এই অনুষ্ঠানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি বাংলাদেশে আসুন। আপনি বাংলাদেশ থেকে লোক নেওয়ার যে ব্যবস্থা ছিল সেটাকে আপনি নষ্ট করবেন না। ভিসা আপনি সুযোগ করে দেন। আপনার আসতে আমরা অতি আনন্দের সঙ্গে বাংলাদেশ সরকার আপনাকে ভিসা দেবে। আপনি আসুন, দেখুন। কারণ আজকে যে বিভিন্ন দেশে ইরান, ভেনেজুয়েলা এবং বলিভিয়া, কলম্বিয়া এসব দেশে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে কী পরিণত হবে আমরা জানি না, কিন্তু বাংলাদেশে আমরা দেখছি আন্দোলনের ফলে ক্ষমতা হস্তান্তর হয়েছে। মিস্টার ট্রাম্প,
প্লিজ কাম, উই ইনভাইট ইউ। আপনি দেখে যান, ইউ সি হাউ ইট ক্যান বি ডান উইথ মিনিমাম ক্যাজুয়ালিটি অ্যান্ড ম্যাক্সিমাম রেজাল্ট। এইটার জন্য আপনাকে ইনভাইট করছি। আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন মিস্টার ট্রাম্প। এবং আরেকটা কথা বলতে চাই, নতুন অ্যাম্বাসাডার মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন যিনি এসছেন, তাকেও আমরা ওয়েলকাম জানাচ্ছি। আপনি মনে রাখবেন যে আপনার আগে যারা অ্যাম্বাসাডার ছিলেন তারা অনেকেই বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সহানুভূতিশীল ছিলেন। বিশেষ করে মিস্টার উইলিয়াম বি মাইলাম, তার সঙ্গে আমার দেখা হয়েছিল 2023 সালে ওয়াশিংটনেও। তিনি যা বলেছিলেন বাংলাদেশে যেভাবে ক্ষমতা বদলে যাবে, ঠিক তাই কিন্তু হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, না, আচ্ছা, শেষ পর্যন্ত আমি বলতে চাই যে ম্যাডাম হচ্ছে, আমাকে শর্ট করতে বলা হচ্ছে, কিন্তু আমাকে বলা হচ্ছে যে বেশি বলার জন্য। শুনে এখানে একটা দ্বৈততা আমি দেখতে পেলাম। যাই হোক, আমি শেষে ম্যাডামের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদন করতে চাই একটু অন্যভাবে। তিনি ছিলেন, অনেকে আমাকে জিজ্ঞেস করেন তিনি কে ছিলেন, তিনি তার সবচেয়ে বড় গুণ কী ছিল। তার সবচেয়ে বড় গুণ, অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, দেশকে তিনি ভালোবাসেন। এইটা যে তিনি ভালোবাসতেন সেটার আমি একটা গান দিয়ে আজকে শেষ করছি। এই গানটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, বাংলাদেশেরই সন্তান, পাবনার ছেলে। এই গানটি হচ্ছে, আপনারা একটু শুনুন, আমি আবৃত্তি করছি। এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাই চায়, তবু মরণ কেন এখান থেকে ডেকে নিয়ে যায়, কে জানে কোথায়। না না না, যাব না, মন যেতে নাই চায়, মনে হয় মানুষের সুখে দুঃখে মিশে থাকি, তাদের কাছে রাখি, কণ্ঠ জড়ায় ধরে বলি, যেতে দিও না আমায়, না না না, যাব না, মন যেতে নাই চায়। স্যালিউট ম্যাডাম, হ্যাটস অফ টু ইউ। আপনি যাননি, আপনি এখানেই আছেন এবং থাকবেন। থ্যাংক ইউ আমার সঙ্গে।